আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে অনেকেই লক্ষ্য করেছেন যে পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান রাশিয়া সফর করেছেন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর একটি আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। রাশিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তা সহ পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন, আর বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করার পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একটি জয়েন্ট প্রেস কনফারেন্স করেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইংরেজিতে বলেছেন এবং রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন যে গত যে নির্বাচন হলো, জাতিসংঘের মহাসচিব না ঠিক জাতিসংঘের সাধারণ পরিষদের চেয়ারম্যান পদে বা সভাপতি পদে ডক্টর খলিলকে রাশিয়া সমর্থন দিয়েছিল, এই জন্য তিনি রাশিয়াকে ধন্যবাদ দিলেন। আবার অন্যদিকে রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী, আমার কাছে এই মুহূর্তে মনে হয় সারা দুনিয়ার সবচেয়ে কৌশলী পররাষ্ট্রমন্ত্রী, তো মিস্টার লাভরভ, তিনি সচরাচর ইংরেজিতে কথা বলেন না, রুশ ভাষায় কথা বলেন। এবারও ঠিক রুশ ভাষায় সে কথা বলেছিলেন, অত্যন্ত গভীর। উনি সাধারণত হাসেন না, একেবারে হাসেন না, এবং বাংলাদেশের সঙ্গে তার যে সম্পর্ক, রাশিয়ার যে সম্পর্ক, শেখ হাসিনার জমানাতে যে উচ্চতায় গিয়ে উঠেছিল, সেটি ইউনূস জমানাতে একেবারে রীতিমতো মুখ থুবড়ে পড়েছিল। সেই সম্পর্কটি এখন নতুন করে ঝালাই করার জন্য পররাষ্ট্রমন্ত্রী সেখানে যদি গিয়ে থাকেন, তাহলে সেটার আসলে আফটার ইফেক্টটা কোন পর্যায়ে এবং কীভাবে যাবে, সেটি নিয়ে মূলত আজকের আলোচনা করব। আপনারা জানেন যে বাংলাদেশের সঙ্গে আমেরিকার একটি কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে। জনাব খলিলুর রহমান, তাকে মোরাললেস আমরা সত্য অথবা মিথ্যা কোনোটাই জানি না, কিন্তু যেটি পাবলিক পারসেপশন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অতি আদরের মানুষ, পছন্দের মানুষ, এবং এখানে যে মার্কিন ডিপ স্টেট থিওরি বলতে যা কিছু যদি থেকে থাকে, সেটির এক নম্বর মানুষ হলেন জনাব খলিলুর রহমান। তো সেই খলিলুর রহমান তিনি অল অন এ সাডেন হঠাৎ করে কেন রাশিয়াতে গেলেন? এটি কি নেহাত বাংলাদেশ রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক, নাকি এটা ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রতিনিধি বা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন খুব পছন্দের মানুষ এই প্রথম মস্কো শহরে গেলেন? খুব দ্রুত অল্প সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পছন্দের মানুষ আমরা মস্কোতে যেতে দেখিনি। এর বাইরে ইরানের সঙ্গে আমাদের কিছু মারাত্মক সমস্যা রয়েছে। সেই সমস্যাটা হলো যে আমাদের জাহাজগুলো ইরানের হরমুজ প্রণালী দিয়ে আসতে পারছে না, এবং বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালীতে আটকা আছে। ইরানের সঙ্গে সরাসরি এই বিষয়টি যে কোনো কারণে বাংলাদেশ নেগোসিয়েট করতে পারছে না। অর্থাৎ বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত রয়েছেন, তিনি ইরানের যে প্রোটোকল, রাষ্ট্রীয় প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী অতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি নন। তিনি আশ্বাস দিয়েছেন বাংলাদেশের জাহাজগুলো ছেড়ে দেওয়া হবে। আমাদের যারা লোকজন রয়েছেন তারা এই রাষ্ট্রদূতের সঙ্গে কথাবার্তা বলেছেন, এমনকি জামাতের সভাপতি তিনিও কথাবার্তা বলেছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। ওখানে নাবিক এবং জাহাজের যারা ক্রু রয়েছেন তারা সবাই মানবেতর দিন যাপন করছেন, এবং একই সঙ্গে আপনারা জানেন যে এক একটি জাহাজ গড়ে প্রতিদিন $10,000 থেকে $20,000 এখন প্রতিদিন তাদের ড্যামাজ দিতে হচ্ছে, খরচ দিতে হচ্ছে এই জাহাজকে চালু রাখার জন্য। তো এটা বাংলাদেশের মধ্যে একটা গরিব রাষ্ট্রের একটা হিউজ, বিশেষ করে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটি হিউজ লস। এর বাইরে বাংলাদেশের যে রাশিয়ান অর্থে নির্মিত, রাশিয়া এখানে প্রায় 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এটি খুব দ্রুত, সম্ভবত আগস্ট মাসে এটি উদ্বোধন হতে যাচ্ছে। এটি কয়েকটা ফেজ আছে, প্রথম ফেজটি উদ্বোধন হতে যাচ্ছে। এটি নিয়ে ইউনূস সরকারের সঙ্গে রাশিয়ার সম্পর্ক একেবারে চরম অবনতির দিকে চলে গিয়েছিল।
মূল কারণ হলো বলা হয়েছিল যে এটার মাধ্যমে প্রায় ৬০,০০০ কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবার ঘুষ নিয়েছে রাশিয়ার কাছ থেকে এবং সেই টাকা পাচার করা হয়েছে। এতে করে রাষ্ট্রের যে এটা তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাসপ্রম, তো এই ঘুষ যদি শেখ হাসিনাকে দিয়ে থাকেন তাহলে এটি পুতিন দিয়েছেন। এর বাইরে এত বড় লেনদেন আর করা সম্ভব নয়। তো যেখানে রাশিয়ার বিনিয়োগ হলো ১,০০,০০০ কোটি টাকা, সেখান থেকে যদি ৬০,০০০ কোটি টাকা শুধু ঘুষ দিয়ে দেওয়া হয়, তাহলে রাশিয়া এই প্রকল্পে কাগজে কলমে ৬০,০০০ কোটি টাকা বাদ দিলে ৪০,০০০ কোটি টাকা তারা বিনিয়োগ করেছে। আর এর মধ্যে যদি তারা লাভ করে থাকে তাহলে সাকুল্যে ৩০,০০০ কোটি টাকা। এখন ৩০,০০০ কোটি টাকা আর বাংলাদেশের যদি ১০,০০০ কোটি টাকা হয়, এই ৪০,০০০ কোটি টাকায় এই ধরনের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা সম্ভব কিনা, এটা অনেকে না ভেবেই এ ধরনের যখন প্রোপাগান্ডা করা হলো তখন সরাসরি রাশিয়া সরকারের একদম সেন্ট্রাল কমান্ড সর্বোচ্চ পর্যায়ে অপমান বোধ করলেন এবং ওই সময়টাতে ফরমালি যাকে বলা হয় রিগ্রেট করা হয়েছে, এই বিষয়টা অস্বীকার করা হয়েছে, প্রতিবাদ করা হয়েছে এবং মৃদু ভাষায়, কূটনীতিক ভাষায় নিষেধ করে দেওয়া হয়েছে এই ধরনের কথাবার্তা না বলার জন্য এবং পরবর্তীতে এই ধরনের কথাবার্তা আর বলা হয়নি। এই গেল এক। তো এটা নিয়ে সম্পর্কে একটা টানাপোড়েন যাচ্ছিল, সেটা নির্মাণ করার জন্য সেটা হতে পারে। তৃতীয়ত যেটা ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটি আসলে এখন চরম ভাবাপন্ন সম্পর্ক। এখন ভারতের সাথে এই সম্পর্কটিকে একটু মিনিমাইজ করার জন্য, স্বাভাবিক করার জন্য এই মুহূর্তে রাশিয়া ছাড়া বাংলাদেশের হাতে আসলে বিকল্প কোনো শক্তি নেই। চীন এখানে যদি কোনো কিছু করতে যায় সেটি নেতিবাচক হবে। আমেরিকা তো এটা পারবেই না। আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক এই মুহূর্তে ভালো না। এই সার্বিক দিক বিবেচনা করে আপনি যদি প্রশ্ন তুলেন যে এই মুহূর্তে হঠাৎ করে তিনি রাশিয়া সফরে কেন গেলেন? আর এ সফরটি সরকারের জন্য, জনাব খলিলুর রহমানের জন্য এটা কি লাভজনক হবে, সুবিধাজনক হবে নাকি বুমেরাং হবে? এই কথাগুলো খুব সংক্ষেপে বলে আজকের এই ভিডিওর যে কন্টেন্ট, সেই কন্টেন্টটি শেষ করব। আপনারা জানেন যে আমেরিকা এরকম একটা দেশ, এই দেশ খুবই জটিল এবং কুটিল। আপনি কোনো অবস্থাতেই আমেরিকার মন রক্ষা করতে পারবেন না। আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হয়েছে এবং সেই চুক্তির হাত ধরে অন্যান্য যে সকল চুক্তি হয়েছে, তাদের কাঁচামাল কেনার জন্য, তাদের তুলার সামগ্রী কেনার জন্য, তাদের টেক্সটাইলের র প্রোডাক্ট কেনার জন্য, মেশিনারিজ কেনার জন্য, কেমিক্যাল কেনার জন্য এবং তাদের যে বিমান, এই বিমান কেনার জন্য যে চুক্তিগুলো হয়েছে এ যাবৎ কত হাজার কোটি টাকার, আমরা যেটা শুনেছি কেবলমাত্র বিমান ক্রয় বাবদ ৪০,০০০ কোটি টাকার যে ডিল, প্যাকেজ ডিল আমেরিকার সঙ্গে হয়েছে। আর বাকি অন্যান্য যে চুক্তি হয়েছে সেটা ইন ডিটেলস না বললেও যেটা আমরা জানি যে আগামী একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশ সরকারকে $15 বিলিয়ন সমপরিমাণ অর্থ দিয়ে আমেরিকান পণ্য আমদানি করতে হবে। এটি আমাদের জন্য, সরকারের জন্য, জনগণের জন্য একটা বিরাট বোঝা। আর চুক্তির অন্যান্য বিষয় হলো যে কিছু কিছু বিষয় রয়েছে যেখানে আমেরিকার অনুমতি ছাড়া, বিশেষ করে জ্বালানি সেক্টরে বাংলাদেশ অন্য কোনো দেশ থেকে স্পষ্টতই আমেরিকা যাদেরকে অপছন্দ করে সেখান থেকে জ্বালানি আমদানি করতে পারবে না। তো এগুলো নিয়ে বাংলাদেশে খুব তোলবাড় চলছে। আর সেই কারণে রাশিয়ার সঙ্গে আমাদের বেশ কিছু জটিলতা তৈরি হতে পারে। যেমন এই যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য একেবারে প্রথম যেটি দরকার সেটা হলো ইউরেনিয়াম। এখন সেই ইউরেনিয়াম তো রাশিয়া থেকে আসতে হবে। সেটা কিভাবে আসবে? এটার জন্য সরঞ্জামাদি আসতে হবে। ইউনূস জমানাতে নয়, ঠিক শেখ হাসিনার জমানাতে এটা নিয়ে একটা প্রবলেম হয়েছিল। একবার একটি রাশিয়ান জাহাজ এসেছিল। তো সেই জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়ানো হয়েছিল, অনেক দিন বসেছিল, কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে সেটা খালাস করা যায়নি। এরপর এটি চলে যায় কলকাতার হলদিয়া বন্দরে এবং সেখান থেকে খালাস করে বাংলাদেশে আসার কথা ছিল এবং শেষ পর্যন্ত
সেটি খালাস করা যায়নি। এর ফলে কি হলো, ওই সময় রাশিয়া বাংলাদেশের প্রতি ভীষণ রকম বিরক্ত হয়েছিল। তো বিরক্তি হওয়ার কারণে এই প্রকল্পটা পিছিয়ে যায়। অধিকন্তু যেই সমস্যাটা দেখা দেয় সেটি হলো যে আ বাংলাদেশ ওই মুহূর্তে রাশিয়ান জাহাজ থেকে ইউরেনিয়াম এবং যাকে বলা হয় অন্যান্য কাঁচামাল, মেশিনারিজ এগুলো খালাস করতে না পারা। আর ইউনূস জামানাতে যে সমস্যাটা হয়েছিল সেটা হলো একটা বিরাট অ্যামাউন্ট অলমোস্ট $1 বিলিয়ন, যেটা রাশিয়াকে ওই তারা যে লোনটা দিয়েছে $1,00,০০,০০,০০,০০০ এটার একটা শিডিউল ছিল। তো সেই শিডিউলটি তারা পেমেন্ট করতে পারছিল না রাশিয়াকে। এর কারণ হলো রাশিয়া ওটা রুবলে চাচ্ছিল এবং সেটা রুবলে দেওয়ার জন্য বাংলাদেশকে যেটা হতো, সরাসরি তো রুবলে দেওয়া যায় না। এখানে বাংলাদেশকে চীনের সহযোগিতায় এটাকে ইউয়ানে পরিণত করে তারপর আবার রুবেলে চায়নার মাধ্যমে ট্রান্সফার করার জন্য রাশিয়া যেভাবে বলেছিল, ওটাও মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ পারছিল না। এর কারণে বাংলাদেশের এই যে $1 বিলিয়ন দেওয়ার জন্য যে ব্যাংকিং চ্যানেলগুলো রয়েছে, প্রায় সব চ্যানেল, প্রায় না, অলমোস্ট 100% চ্যানেলগুলো মার্কিন নিয়ন্ত্রিত। তো সেটা মার্কিন ফেডারেল রিজার্ভ ধরেন কিংবা ভারতের কেন্দ্রীয় ব্যাংক বলুন, যেখানে আমাদের অর্থগুলো রয়েছে। চীনের সঙ্গে আমাদের কোনো লেনদেন নেই এবং সেখানে আমাদের কোনো অর্থ নেই। তো কাজেই ওই টাকাগুলো পরিশোধ করা যাচ্ছিল না, অথচ ফান্ড বাংলাদেশ ব্যাংকে আলাদা করে রাখা হচ্ছিল। ওটা নিয়েও একটা দূরত্ব তৈরি হয়েছিল এবং সেই অর্থ ইউনূস সরকার কীভাবে দিয়েছিল বা আদৌ দিতে পেরেছিল কিনা ওটা আমরা এখন পর্যন্ত জানি না। ফলে এই যে প্রকল্প আমরা চালু করতে চাচ্ছি, কিন্তু এক্ষেত্রে রাশিয়ার সঙ্গে আমাদের যে লেনা এবং দেনা সেই বিষয়টা কোন পর্যায়ে আছে, সম্ভবত সেই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করার জন্য তিনি গিয়ে থাকেন তাহলে সেটা এক ধরনের ভিন্ন প্রেক্ষাপট। আবার যদি ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য যে গিয়ে থাকেন সেটা ভিন্ন প্রেক্ষাপট। অথবা যদি রাশিয়ার পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য শেখ হাসিনার সঙ্গে নেগোসিয়েশন করার জন্য সরকারের উপর চাপ থাকে, সেটা আবার আরেকটা বিষয়। সর্বোপরি এখানে আমেরিকার যে গ্রিন সিগন্যাল ছিল কি ছিল না, আছে কি আছে না, যদি গ্রিন সিগন্যাল থাকে তাও এক ধরনের সমস্যা, যদি না থাকে তাও আরেক ধরনের সমস্যা। আর এই যে জনাব খলিলুর রহমান তার সাম্প্রতিক যে বেইজিং ভ্রমণ, জাতিসংঘের যে সাধারণ পরিষদের সভাপতি হওয়া, এই বিষয়গুলো ভারত ভালোভাবে গ্রহণ করেনি এবং তিনি বেইজিং থেকে আসার পরে বাংলাদেশে যেটা শোনা যাচ্ছে যে চায়নার বেশ কয়েকটি 5 থেকে 6টি হাসপাতাল হবে, এক একটি 1000 বেডের হাসপাতাল এবং এগুলো সবই ওই শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে ওই এলাকাগুলোতে উত্তরবঙ্গে ব্যাপকভাবে হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং এগুলো নিয়ে ভারতের রীতিমতো মাথা গরম হয়ে আসে। তো তার প্রেক্ষিতে এই যে রাশিয়ার সফর, আমার কাছে মনে হচ্ছে যে এটি এই মুহূর্তে একদিকে যেমন দরকার, অন্যদিকে এটি একটি জটিল পরিস্থিতি তৈরি করে ফেলেছে। এখন এটি বর্তমান সরকার কিভাবে সামাল দেয় সেটি দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।